এরই মধ্যে আমাদের সাথে আরেকজন অতিথি হিসেবে দর্শক যুক্ত হয়েছেন অ্যাডভোকেট হুমায়রা নূর, যুগ্ম সদস্য সচিব এনসিপির। ধন্যবাদ এবং স্বাগত। এত রাতে আমাদের সাথে সময় দিয়েছেন আপনি, হুমায়রা নূর। একটু জানতেই চাই, সেটি হচ্ছে যে আপনাদের দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে যারা সংস্কারের পক্ষে তাদের নিয়ে আপনারা জোট করতে পারেন সামনে নির্বাচনকে ঘিরে। এই বিষয়ে আসলে একটু জানতেই চাই যে জোট শেষ পর্যন্ত কাদের সাথে তাহলে করবার পরিকল্পনা, বা কারোর সাথে আপনাদের এর মধ্যে কথা হয়েছে কিনা কোনো রাজনৈতিক দলের সাথে? আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না, আনমিউট করে নিতে হবে। দুঃখিত দুঃখিত আমার সমালোচকগণ এবং আজকে আমাদের যারা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। দেখেন, আমরা যে রাজনৈতিক দল হিসেবে আজকে আত্মপ্রকাশ করেছি এবং গত ফেব্রুয়ারি থেকে এই পর্যন্ত আমরা কাজ করছি, তারও বহু আগে থেকে আমরা গণ অভ্যুত্থানের নেতৃত্বদানকারী একটি শক্তি হিসেবে কাজ করে এসেছি এবং আমাদের যেই রাজনৈতিক মাঠে পথ চলা বলেন বা তারও আগে আমাদের যেই সংস্কারের যেই চেষ্টা, সেইটা হচ্ছে ভিত্তিটা হচ্ছে জনগণের ম্যান্ডেট। জনগণের কাছে আমাদের যে দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতাটা হচ্ছে যেই গণঅভ্যুত্থানে এতগুলো মানুষ জীবন দিয়েছে, এতগুলো মানুষ আহত হয়েছে, তাদের কাছে আমাদের যেই দাবিটা, আমাদের কাছে তাদের যে দাবিটা, সেটা হচ্ছে আমাদেরকে রাষ্ট্রের সংস্কার করতে হবে, এমন জায়গায় নিয়ে আসতে হবে যে আর কোনো স্বৈরশাসক এসে ক্ষমতা ধরে রাখার জন্য আমার কোনো ভাই বোন বা তাদের কোনো সন্তানের গায়ে যেন আর কেউ গুলি করতে না পারে, এবং তাদের সাথে যে অন্যায় হয়েছে সে অন্যায়ের যাতে বিচার সুনিশ্চিত হয়। তো এই জায়গাটা থেকে আমরা যখন রাজনীতির মাঠে আমাদের কথাগুলো বারবার বলছিলাম, তখন যে প্রতিবন্ধকতা আমরা ফেস করেছি, সেইটার ভিত্তিতেই আমাদেরকে রাজনীতি করতে আসতে হয়েছে। এখন আমরা কাদের সাথে এই রাজনৈতিক পথ চলাটা বা আমাদের যে রাজনীতিটা সেইটা শেয়ার করবো, সেটা হচ্ছে যাদের সাথে আমাদের মতবাদে মিলবে। এখন ঐক্যমত্য কমিশনে তো 30টা রাজনৈতিক দল পার্টিসিপেট করেছে বা আমাদের কনভারসেশনে অনেকের সাথে আমাদের আলাপ হয়েছে, বড় রাজনৈতিক দলগুলোর সাথেও আমাদের আলাপ হয়েছিল। কিন্তু আমরা যখন দেখছি যে কেউ কেউ শুধু ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি করছে এবং জনমানুষের চিন্তা করছে না, জনমানুষের কাতার থেকে সরে যাচ্ছে, যখনই তাদের আশা আকাঙ্ক্ষার প্রদীপের আলো একটু একটু কমে যাচ্ছে বলে মনে করছে, তখনই তারা এই রাষ্ট্রের স্বৈরতান্ত্রিক কাঠামোর পরিবর্তনের যেই দাবি, সেই দাবি থেকে সরে আসছে। সেই জায়গাটা থেকে আমাদের তাদের সাথে একসাথে রাজনৈতিক যে জোট বা রাজনৈতিক সমঝোতা হওয়ার সুযোগটা কমে গিয়েছে। এই ক্ষেত্রে আমাদের যে আলাপ আলোচনাটা, যে বিষয়টা আপনি স্পষ্ট জানতে চেয়েছেন, সেই প্রশ্নের উত্তরে যদি আসি, সেটা হচ্ছে এখন পর্যন্ত বিদ্যমান যতগুলো রাজনৈতিক দল বাংলাদেশে আছে, অনেকেই কিন্তু চায় এই বাংলাদেশের যে স্বৈরতান্ত্রিক রাষ্ট্র কাঠামো তৈরি হয়েছে, আগের যতগুলো রাজনৈতিক দল ক্ষমতায় ছিল তাদের হাত দিয়ে সেই রাষ্ট্র কাঠামোর পুনর্বিনির্মাণ করা এবং এই সংবিধানকে পুনর্নির্মাণ করা, সংবিধানকে সংস্কার করা, এর মাধ্যমে এই রাষ্ট্রের কাঠামো থেকে স্বৈরতান্ত্রিক যেই সিস্টেমগুলো সেগুলোকে বিতাড়িত করা। তাহলে এই চিন্তাধারা, আমাদের এই ভাবনাগুলোর সাথে যাদের ঐক্যমত আছে তাদের সাথে আমাদের যাওয়ার সুযোগ আছে। এই যে জুলাই সনদ স্বাক্ষরিত হলো, আমরা স্বাক্ষর করতে পারলাম না এখন পর্যন্ত, কারণ এটার বাস্তবায়ন যে কেউ কেউ চায় নাই, এবং চায় নাই বলেই জুলাই সনদে সেটার স্পষ্ট কোনো বক্তব্য উল্লেখ নাই যে কবে, কতদিনের মধ্যে, কিভাবে এটার বাস্তবায়ন হবে। সেইটা কিন্তু এখন আসলে মানুষ বুঝে গিয়েছে যে কারা আসলে শুধু লোক দেখানোর জন্য পরিবর্তনের কথা বলেছে, এই ঐক্যমত্য কমিশনে বসেছে, এবং কারা এই জুলাই সনদের বাস্তবায়নের পক্ষে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে, এবং তারাই এখন গণভোটের বিরুদ্ধে দাঁড়াচ্ছে। তাদের কারোর সাথেই জোট করবেন না, বিষয়টি অনেকটা এরকম। দেখেন, মানে আমরা একটা মধ্যপন্থার রাজনৈতিক দল, আমরা একেবারে ডান না, একেবারে বাম না, আমরা সবার সাথেই আমরা সদ্ভাব বজায় রেখে আমরা রাজনীতিটা করতে চাই, কিন্তু সব ধরনের মানুষের মতবাদকেই আমরা সম্মান জানাই। কিন্তু ওই যে জায়গাটা বলছিলাম, যে ধরেন আপনি যদি পুরনো বন্দোবস্ত আঁকড়ে ধরে রাখতে চান,
তাহলে তো আপনার সাথে আমার রাজনৈতিক বোঝাপড়াটা আগাবে না। এখন ধরেন বিএনপির সাথে যতটুকু আলাপ ছিল সেই আলাপটা আমাদের আগালো না, কারণ বিএনপি এখন একেবারেই সংস্কারের যে বেসিক আলোচনাগুলো সেখান থেকে সরে আসছে। তারা বারবার করে এখন গণভোটই চায় না। আমরা যেই গণমানুষের, বাংলাদেশের রাষ্ট্রের ক্ষমতার কেন্দ্রবিন্দু কারা? জনগণ। না, বিএনপি তো রাষ্ট্রের বলেছে ক্ষমতাধরী কারা? গণভোট জনগণ। চায়, কিন্তু সেটি যেদিন সংসদ নির্বাচন হবে তখন করার কথা তারা বলেছে। তারা কিন্তু একেবারেই বলেনি যে না, গণভোট তারা চায় না। আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে এখন বিএনপির যারা নীতি নির্ধারকগণ আছেন, যারা নেতৃত্বস্থানীয় জায়গা আছেন, তারা বিভিন্ন জায়গায় বয়ান দিচ্ছেন যে গণভোটের প্রয়োজনই নাই। এবং এই ধরনের কথা মানুষের মাঝে তারা ছড়িয়ে দিতে চাচ্ছে গণভোট থেকে মানুষকে সরিয়ে নেয়ার জন্য। এই যে গণভোটের থেকে মানুষকে সরিয়ে নেয়া বা মানুষকে যে পরিবর্তনের রাস্তা থেকে দূরে সরানোর যে প্রয়াস তারা দেখাচ্ছে, তাতে তাদের অবস্থান স্পষ্ট হচ্ছে যে তারা পুরনো বন্দোবস্ত আঁকড়ে ধরেই রাখতে চায়। একটা ছোট উদাহরণ দেই। অ্যাডভোকেট হুমায়রা নূর, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে যে ধরুন গণভোট হলো এবং গণভোটে যাই হ্যাঁ না যে পক্ষে রায় গেল, তারপরে সংসদ নির্বাচন হলো এবং আমরা ধরে নিচ্ছি, আমি সব কথাই বলছি ধরে নেওয়ার ভিত্তিতে, ধরে নিচ্ছি যে বিএনপি সরকার গঠন করলো এবং এইরকম ভাবে সরকার গঠন করলো যে রকম ভাবে তারা এককভাবে আইন পাশ করতে পারে, এই রকম ধরেন বিজয় লাভ করে তারা সরকার গঠন করলো, আমরা ধরে নিচ্ছি। তো সংসদ তো সার্বভৌম, আইন প্রণয়ন হবে সংসদে যদি এই মেজরিটি পায় বিএনপি এবং তখন যদি এই গণভোটের রায় তারা না মানে উল্টে দেয়, তখন কি বা করার থাকবে? সেক্ষেত্রে গণভোটের কি মূল্য থাকবে? আমার প্রশ্ন। আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন হুমায়রা নূর। আপনি জবাব দেওয়ার আগে আমি আপনাকে একটু সেকেন্ড করি, 1 সেকেন্ড। সেটি হচ্ছে যে হুমায়রা নূর যে কথা বললেন যে বিএনপির কোন নেতা গণভোটের বিপক্ষে বলছেন। বিএনপির অন্যতম বড় নীতি নির্ধারক আমির খসরু সাহেব উনি স্পষ্ট বলেছেন সংবিধানে গণভোট নেই, গণভোটের কথা বলবেন না। আমি ওনার সমর্থনে একটু কথা বললাম আপনি। জি, ধন্যবাদ। আচ্ছা, আমাকে যে প্রশ্নটা করেছেন সেই প্রশ্নটার একটা খুব সহজ উত্তর, এবং এটা খুবই একটা মানে প্রশ্নটা মানুষের বোঝার জন্য, সাধারণ মানুষের বোঝার এমপি ধরে দিয়েও তাদের এই সাজে আরপিও সংশোধন নিয়ে ভোট করতে হবে। তো তাদের যে চিন্তাটা ছিল যে অন্যান্য সকল রাজনৈতিক দলের যেই ভোটগুলো সেটাও তাদের ব্যাংকে যাবে, অন্যান্য রাজনৈতিক দলগুলোকে ব্যবহার করে তারা 2/3 আসনই নিয়ে যাবে এবং আসনই পাবে, এবং সেই অনুযায়ী সংবিধান সংস্কারের সমস্ত ম্যান্ডেট তাদের হাতে থাকবে। সেই আশায় কিছুটা হয়তো ভাটা পড়েছে এই আরপিও সংশোধনের কারণে, এবং অন্যান্য ছোট রাজনৈতিক দল বা তাদের মানে তাদের সহযোগী রাজনৈতিক দলগুলোকে তারা যে 1 বছর ধরে ব্যবহার করেছে এবং ব্যবহার করার যে ইচ্ছা ছিল সেটা একটু কমে গিয়েছে। সুতরাং এখন আসলে 2/3 আসন তারা পাবেন কিনা, যেটা আসলে ভাবনা করা হয়েছিল, সেটার হয়তো সুযোগ নাই। আচ্ছা, ধরেন ওনারা 2/3 আসন পেয়েই সরকার গঠন করলেন, সেক্ষেত্রে গণভোটের যেই সিদ্ধান্ত সেটা বাস্তবায়ন করতে তারা বাধ্য কি বাধ্য না, সেই প্রশ্নটা আপনি আমাকে করেছেন। দেখেন, গণভোটে অংশগ্রহণ করবে বাংলাদেশের জনগণ যদি না বলে সেটার উত্তর না, জনগণ যদি হ্যাঁ বলে সেটার উত্তর হ্যাঁ। এমন কোন রাজনৈতিক দলের এত বড় ধৃষ্টতা দেখানোর ক্ষমতা কি আছে যে তারা সরকার গঠন করবে এবং জনগণের যে ম্যান্ডেট সেটাকে তারা বাস্তবায়ন করবে না, জনগণকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা সরকার পরিচালনা করবে এবং লুটপাটের রাজনীতি দেখাবে? এই স্বৈরতান্ত্রিক আচরণ কন্টিনিউ করার জন্য তো এই গণঅভ্যুত্থান হয় নাই। এই গণঅভ্যুত্থান হওয়ার পরে এই সংস্কারের প্রস্তাবগুলোই তো এই জন্য এসেছে যে যাতে এই বড় বড় রাজনৈতিক দলগুলো বারবার সরকার গঠন করে নিজের ইচ্ছে মতো সংবিধানের ধারাগুলো বারবার পরিবর্তন করে ক্ষমতাকে দীর্ঘায়িত করা এবং জনগণকে বোকা বানিয়ে
তাদের পকেট ভরা রাজনীতি যাতে আর করতে না পারে, সেই জন্যই তো এই সংস্কার প্রস্তাবে তারা কি দ্বিচারিতা করছে দেখেন। আমি উত্তর দিই, তারা বলছে ঐক্যমত্য কমিশন এবং এই সরকার নাকি প্রতারণা করেছে। প্রতারণা তারা করে নাই। ছোট্ট একটা উদাহরণ দেই, দেখেন। তাদের 31 দফা প্রস্তাব ছিল 2024 সালের নির্বাচনের আগে। সেই 31 দফা প্রস্তাবে তারা কিন্তু উচ্চকক্ষের প্রস্তাব রেখেছে, অথচ এই একই উচ্চকক্ষের প্রস্তাব যখন এই ঐক্যমত্য কমিশনের প্রস্তাবনায় আছে, সেইখানে তারা দ্বিমত করছেন। তারা বলছেন এটা নাকি এখন বাস্তবতা বিবর্জিত। কারণ কি এই কথাটা তারা কেন বলছেন? কারণ অন্যান্য অনেকে চেয়েছেন যে এই প্রশ্নের উত্তর নিশ্চয়ই আমাদের সাথে যেহেতু আছেন শামীম, তিনি হয়তো পরিষ্কার করতে পারবেন। আমাদের আসলে সময় খুবই স্বল্প, আমাদের আলোচনাটা আসলে এখানে শেষ করতে হবে। এই উত্তরটা নিয়ে আমরা আসলে এখানে আলোচনাটা শেষ করতে চাই। জনাব শামীম, আপনাদের 31 দফায় যেই হুমায়রা নূর বলছেন, আপনাদের 31 দফায় যেই দফার ভিতরে আছে উচ্চনের বিষয়টি, সেখানে জুলাই সনদে গিয়ে আপনারা ঐক্যমত্য কমিশনের সাথে গিয়ে সেখানে গিয়ে সেটা কেন দ্বিমত করছেন? আমরা আপনার কথা শুনতে পাচ্ছি না, আনমিউট করে নিতে হবে। আচ্ছা, আমি যে কথা বলছিলাম আমাকে যদি একটু সুযোগ দেন তাহলে আমি শেষ করি। বিএনপি যেটা বলেছে, আচ্ছা, বিএনপি যেটা বলেছে উচ্চ কক্ষে পেয়ার সিস্টেম, বিএনপিতে এটাই নোট অফ ডিসেন্ট দিয়েছে। আপনাকে সেটা আলোচনার ভিত্তিতে আপনি ঠিক করতে পারবেন। আপনাকে জুলাই সনদে যে দীর্ঘ সময় ধরে বিএনপি প্রতিনিধিত্ব করে কাজ করেছে এখানে ঐক্যমত্য কমিশনের সাথে, গুরুত্বপূর্ণ রাষ্ট্র যেটা হুমায়রা বলছেন, আমি হুমায়রার প্রশ্নের জবাব দেন। আপনারা 31 দফাতে বললেন যে আপনারা পিআর চান, এখন কেন পিআরের বিরোধিতা করছেন সেটা জবাব দেন। উচ্চ কক্ষ চায় বলেছে, কিন্তু ধরেন পিআর চায় না, তাহলে নিম্ন কক্ষের রিপ্রেজেন্টেশন আর উচ্চ কক্ষের রিপ্রেজেন্টেশন যদি একই হয়, এই বিতর্ক তাহলে আসলে উচ্চ কক্ষের কি চলতেই প্রয়োজন? থাকবে। আমাদের আসলে আজকে আলোচনা করবার সময় একেবারেই কম। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে যুক্ত হয়েছিলেন। তবে অ্যাডভোকেট হুমায়রা নূর, আপনি আছেন আমাদের সাথে, কারণ নির্বাচনের পরবর্তী আরেকটি বিষয় নিয়ে আপনার সাথে আমাদের আলোচনা হবে। বিরতির পর নিশ্চয়ই আপনার সাথে সেই আলোচনা আমরা করব। ধন্যবাদ শামীমুর রহমান শামীম, এবং একই সাথে ধন্যবাদ ব্যারিস্টার আবু বকর মোল্লা। নিশ্চয়ই আবার কথা হবে আগামীতে।